ঠিক আছে, সবাইকে শুভ দুপুর। আজকে আমাদের ক্লাস আমরা শুরু করতে চলেছি। এনভায়রনমেন্ট পলিউশন এন্ড কন্ট্রোলের লেকচার 2 পড়বো আজকে আমরা। হোপফুলি দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার? স্যার জি স্যার, আমার নেটওয়ার্কের সমস্যার জন্য স্যার একটু সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। স্যার হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ডান। আচ্ছা স্যার। Okay, so today's lecture about the water and its pollution, lecture 2 environmental pollution and its control, course code takes the 4205 সেটা আমরা জানি। So let's about water and its pollution. First of all, how is the water? At first we need to know about the water. Water বলতে আসলে আমাদের কি বোঝাচ্ছে? So আমরা জানি নরমালি যে ওয়াটার পানি আমরা পান করি, খাই, বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো আমরা যদি একটু দেখি যে water is a transparent, definitely transparent, tasteless and odorless and heavy and nearly colorless chemical substance, definitely, and this is the main constituent of the earth's stream, lakes, oceans and fluid of the most living organism. আমাদেরও বেঁচে থাকার জিনিস। কেমিক্যাল ফর্মুলা আমরা জানি যে হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, মিনিং দ্যাট each of the molecule contain one oxygen and two hydrogen atoms and concretely covalent bonds. আমরা কেমিস্ট্রি থেকে এটা জেনেছি যে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত আছে। সো strictly speaking, water refers to the liquid state of the substance that prevails the standard ambient temperature and pressure, but often refers to the solid. সলিড হতে পারে, গ্যাস হতে পারে, সরি বাষ্প হতে পারে, লিকুইড হতে পারে, এক্সেট্রা। সো শিশির বিন্দু আমরা দেখছি, দিস ইজ এ ওয়াটার। তারপর আইস ক্যাপস রয়েছে। সো এটা আরো অনেক গ্রুপে থাকতে পারে, যেমন ক্লাউডস, ফগ, ডিউ, aquifers, atmospheric humidity, etc. as like as dew. So water, this is known as, so water we know about the chemical formula and others. তো আমরা একটু দেখে নিব ওয়েট প্রসেসিং টেকনোলজিতে আমরা ওয়াটারের কাজ সম্পর্কে পড়েছি। আমরা এখন এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোলে দেখব যে এই ওয়েট প্রসেসিংটা কতখানি ক্ষতিগ্রস্ত করছে আমাদের এই ওয়াটারকে বা ওয়াটার পলিউশনকে কতখানি মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তো তার আগে যেটা আমাদের দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য আর্থস ওয়াটার। তোমরা সবাই লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে যেটা দেখাচ্ছে যে টোটাল গ্লোবাল ওয়াটার, এটা টোটাল যদি 100% হয় তাহলে সমুদ্রে রয়েছে প্রায় 96.5%, যেটা স্যালাইন ওয়াটার কোনো কাজে আমাদের আসে না। সো স্যালাইন লেকস ওয়াটার রয়েছে প্রায় 0.07%, বাকি রেস্ট যেটুকু আছে 0.93 রয়েছে গ্র্যান্ড স্যালাইন ওয়াটার এবং 0.25 রয়েছে ফ্রেশ ওয়াটার। পৃথিবীর টোটাল পানির 0.25 হচ্ছে ফ্রেশ ওয়াটার। এই ফ্রেশ 2.5 ফ্রেশ ওয়াটারটা কিন্তু আমরা ইউজ করি। দেখো এই 2.5% এর আবার glaciers and ice caps এর রয়েছে 68.6%, গ্রাউন্ড ওয়াটার 30.1% and সারফেস ওয়াটার 1.3%। টোটালের 2.5% এর আমরা ইউজ করছি 30.1 এবং 1.3%। এই গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার, আমরা সারফেস ওয়াটারটাকে কোথায় পাবো? গ্রাউন্ড ওয়াটারটা সাধারণত মাটির নিচে থাকে, সারফেস ওয়াটারটা মোটামুটি অ্যাটমসফেরিক ওয়াটার, বায়োলজিক্যাল ওয়াটার, রিভার, তারপর কি নদী, নালা, খাল, বিল, ময়েশ্চার, লেকস, এন্ড এখানেও কিছু আইস এবং স্নো রয়েছে ম্যাক্সিমাম, যেগুলো জমে রয়েছে। সো এই যে লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার, এইটুকু আমরা ইউজ করছি এবং এইটুকু ইউজ করছি। তাই যে টোটালের এই লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু আমরা সমগ্র মানব জাতি থেকে শুরু করে পৃথিবীতে যত লিভিং অর্গানিজম আছি আমরা সবাই ইউজ করছি। একবার চিন্তা করে দেখো যে এই পটুক পানি যদি শেষ হয়ে যায়, এটুক পানি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা কিভাবে বাঁচবো? সো দিস ইজ এ ম্যাটার অফ কনসার্ন। সেজন্যই কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড কন্ট্রোলের আজকে ওয়াটার পলিউশন। তাহলে এইটুক পরিমাণ পানিকে আমাদের যেভাবেই হোক ফ্রেশ রাখতে হবে, রক্ষা করতে হবে, আদারওয়াইজ আমাদের কোনো লিভিং অর্গানিজমে আমরা বাঁচবো না। সো ওয়াটার ডিস্ট্রিবিউশন অন দ্য আর্থ যে কথাটা বললাম সেটাই যদি আমরা একটু দেখি যে 92.7% সল্ট ওয়াটার, যেটা আমাদের ইউজ করতে পারি না, ফ্রেশ ওয়াটারের ভিতরে 2.8% এর ভিতরে এই পার্সেন্টেজটা আমরা ইউজ করে থাকি। গ্রাউন্ড ওয়াটার, হ্যাঁ, লেকস, রিভার্স, স্ট্রিমস এক্সেট্রা, সেইগুলো আমরা ইউজ করে থাকি। সো দিস ইজ ওয়াটার ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা বুঝতেই পারছি কতখানি ক্রাইসিসে আছি। ওকে, তো ওয়াটার পলিউশন পড়ার আগে ওয়াটার প্রপার্টিজ গুলো জানা দরকার, না হলে পলিউশন পলিউটেডটা হবে কিভাবে সেটা বুঝতে পারবো না। সো সিম্পলি ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ওয়াটার যদি আমরা দেখি, যে কালার নিয়ারলি কালারলেস, অডর মানে গন্ধ, সেরকম ভালো পানির বা ফ্রেশ পানি, সজীব পানির কোনো গন্ধ নেই,
এবং কোনো কালার নেই। আমরা যেটা সামুদ্রিক নীল দেখি বা সেখানে অনেকগুলো পানি থাকে এবং আলোর রিফ্লেকশনের কারণে সেটাকে নীল দেখায় বা গভীর হলে নীল দেখায়, কিন্তু নর্মালি যদি ফ্রেশ ওয়াটার নাও তুমি সেটার কোনো কালার পাবে না, অর্থাৎ যে পাত্রে নিবে সেরকমই দেখাবে। ওকে, টেস্ট ব্ল্যান্ড, অর্থাৎ মোটামুটি স্বাদহীন বলা যেতে পারে। কোনো যদিও কিছু কিছু মিনারেল ম্যাটারের কারণে এরিয়া টু এরিয়া স্বাদের পরিমাণ ভেরি করে একটুখানি। ডেনসিটি যদি আমরা বলি, ডেনসিটিটা হচ্ছে, হ্যালো, ওকে, ডেনসিটি বলতে যেটা বোঝাচ্ছে আমাদের যে 1 গ্রাম পার লিটার ডেনসিটি অফ দ্য ওয়াটার, আমরা যদি প্রতি মিলিলিটারে কত ঘনত্ব সেরকম। বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কন্ডাক্টিভিটি, ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর। কারো যদি কোনো প্রশ্ন থাকে মাউথ স্পিকার অন করে কোশ্চেন করো। কেউ কিছু বলতে চাচ্ছিল মনে হয়, এখানে একজন চ্যাট দেখতেছি কি বলছে। ওকে, কন্ডাক্টিভিটি, ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ডেফিনেটলি আমরা জানি বিদ্যুৎ পরিবহন করে। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিটটা কি? স্পেসিফিক হিটটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ারিড টু চেঞ্জ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স। একটা সাবস্টেন্সের, অর্থাৎ পানির 1 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করতে যে পরিমাণ আমার এনার্জি লাগে সেটাকে আমরা বলতেছি স্পেসিফিক হিট। এরপরে চলে আসবো সারফেস টেনশন। সারফেস টেনশন বলতে যেটা বোঝাচ্ছে যে সারফেস মলিকুলের যে ইলাস্টিক প্রপার্টি সেটাকে আমরা সারফেস টেনশন বলছি। এক একটা মলিকুলের এক একটা ম্যাটেরিয়ালস এর এক এক রকম। যেমন পানির ক্ষেত্রে আমরা দেখি যে পানির উপরে অনেক সময় পতঙ্গ ভেসে বেড়ায় বা হেঁটে বেড়ায়। এই পতঙ্গটা কিভাবে হেঁটে বেড়ায়? পতঙ্গটা পানির এই সারফেস টেনশনকে কাজে লাগিয়ে হেঁটে বেড়ায়। পতঙ্গটা এতটাই হালকা। অথবা কচুর পাতায় কিন্তু কোনো পানির ড্রপ থাকে না, তো এটাও কিন্তু সারফেস টেনশনের কারণে। কোহেশন, ওয়াটার ইজ অ্যাট্রাক্টেড টু আদার ওয়াটার মলিকুলের সাথে আকর্ষিত হয়, যার কারণে কিন্তু একত্রিত হয়ে পানির সৃষ্টি করেছে। ওকে, এখন কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ওয়াটার যদি আমরা একটু দেখি, কেমিক্যাল প্রপার্টিজ গুলি কি, যেমন হচ্ছে যে কি, প্রথমত আসবো যে কনস্টিটিউশনটা কি, সেটা হচ্ছে পানি, অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা, ওই আমরা জানি সবাই। সলভেশনটা কি, ওয়াটার ডিজলভ মোর সাবস্টেন্স দেন এনি আদার লিকুইড। হ্যাঁ, সার্বজনীন দ্রাবকও বলা হয়, তোমরা অনেকেই জেনে থাকো। পিএইচ বলা হচ্ছে যে কি, পিএইচ 7, মোটামুটি 7 থাকে, মানে নিউট্রাল। কম হলে অ্যাসিডিক, বেশি হলে ক্ষার। আয়োনাইজেশন, ওয়াটার উইকলি আয়োনাইজ। রিঅ্যাক্টিভিটি, মাস as গোল্ড, সিলভার, কপার এটসেট্রা ডু নট রিঅ্যাক্ট উইথ দ্য অপার। ম্যাক্সিমাম যারা আছে তারা পানির সাথে কোনো বিক্রিয়া করে না। এরপরে যদি আমরা চলে যাই, chemical oxygen demand or COD. Chemical oxygen demand is the total measurement of all chemicals in the water can be oxidized. দেখো, পানিতে যখন আমরা নানা প্রকার ময়লা আবর্জনা ফেলি, সেই ময়লা আবর্জনাগুলোকে, যেগুলো অর্গানিক ম্যাটার রয়েছে, সেগুলোকে অক্সিডাইজ করতে, অক্সিডাইজের জন্য, জারিত হওয়ার জন্য যে সমস্ত যতটুকু অক্সিজেন লাগে সেটাকে আমরা বলতেছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, বিষয় একটা লক্ষ্য করো, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে পানিতে যে সমস্ত ময়লা ফেলা হচ্ছে সেগুলোকে অক্সিডাইজ করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটা থেকে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে যে পানির ময়লা যত বেশি, সে পানিতে যখন আমরা বেশি হবে, সে পানির সিওডির পরিমাণটা বেশি হবে, তাই না? অক্সিডাইজ করতে অনেক পরিমাণ অক্সিজেন লাগবে। এরপরে আসি আমরা বিওডিতে। বিওডিটা হচ্ছে কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে কি, দেখো যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইজ দ্য সাসপেন্ডেড টু দ্য মিজার দ্য অ্যামাউন্ট অফ ফুড অর অর্গানিক কার্বনস দ্যাট ব্যাকটেরিয়া ক্যান অক্সিডাইজ। সহজ বাংলা কথায় যদি বলি, আমাদের এই যে কি বলবো, ভূমিটা, যেটা গ্রাউন্ডটা রয়েছে, আমাদের পৃথিবীর সারফেসটা রয়েছে, এটা কিন্তু এক প্রকার ছাকনি। প্রথম দিনও বলেছিলাম যে এটাতে যখন আমরা ময়লা আবর্জনা ইত্যাদি ইত্যাদি ফেলি, সেগুলো কিন্তু ডিকম্পোজ হয়ে যায় অথবা পরিষ্কার হয়ে যায়। একটা পানি যদি আস্তে আস্তে রেখে দেওয়া হয়, প্রাকৃতিকভাবে পরিষ্কার হয়ে যায়। প্রাকৃতিকভাবে কিভাবে পরিষ্কার হবে? প্রথমত, প্রাকৃতিকভাবে যে সমস্ত সাবস্টেন্স অক্সিডাইজ হওয়া সম্ভব সেগুলো অক্সিজেনের দ্বারা অক্সিডাইজ হয়ে যায়, সেটাই হচ্ছে সিওডি। তারপরেও কিছু ম্যাটেরিয়াল থেকে যায়, যেগুলোকে ছোট ছোট ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম গুলো কি করে, সেগুলোকে খেয়ে ফেলে। তো সেই মাইক্রো অর্গানিজম গুলোর বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেন লাগবে। তাহলে সেই সমস্ত ময়লা আবর্জনা খাওয়ার জন্য যে সমস্ত ছোট ছোট মাইক্রো অর্গানিজম থাকবে, সেই সমস্ত ছোট ছোট মাইক্রো অর্গানিজমের বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, মানে ওইটুক নিঃশেষ করার জন্য যে পরিমাণ কেমিক্যালটা, যে পরিমাণ সাবস্টেন্সটা আছে, ময়লাটা আছে, সেটাকে কোনো একটা ব্যাকটেরিয়া খেয়ে শেষ করা পর্যন্ত যে পরিমাণ অক্সিজেনটা লাগতেছে, সেটা ধরে আমরা বলতেছি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ক্লিয়ার?
তাহলে ব্যাকটেরিয়া গুলোর যে পরিমাণ অক্সিজেন লাগতেছে ময়লাগুলোকে খাওয়ার জন্য সেটাকে আমরা বলতেছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, TDS or total dissolved solid বলতে কি, যে কি পরিমাণ সলিড এখানে মিশ্রিত আছে, রিফার্স অ্যাজ দ্য মিনারেল, সল্ট, মেটাল, ক্যাটায়নস। তোমরা পানির বোতল যখন খাও, পানি যখন খাও সেই পানির বোতলে দেখবা সবকিছু দেওয়া আছে, ম্যাঙ্গানিজ কতটুকু, আয়রন কতটুকু, অর্থাৎ কি কি পরিমাণ সেখানে ডিজলভ আছে, অর্গানিক ইনঅর্গানিক যা যা আছে সবকিছুর পরিমাণকে আমরা বলতেছি কতটুকু আছে, সেটাই হচ্ছে টোটাল ডিজলভ সলিড। TOC টোটাল অর্গানিক কার্বন কতটুকু, মেজার অফ দা অর্গানিক কার্বন, পানিতে কতটুকু অর্গানিক কার্বন রয়েছে সেটার মেজারমেন্টকে বলা হয় TOC। সো এই ছিল আমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দা ওয়াটার। তাহলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দা ওয়াটার এটা হচ্ছে স্বাভাবিক, এর বাইরে যখন যাবে কোনো রেঞ্জে বা কোনো কিছু অতিরিক্ত হয়ে যাবে বা বাইরে থেকে কোনো সাবস্টেন্স এসে যুক্ত হবে, তখনই সেটাকে কিন্তু আমরা বলবো পলিউশন অফ ওয়াটার। সেটা হতে পারে কালার, সেটা হতে পারে গন্ধ, সেটা হতে পারে টেস্ট, যে কোনো কিছুই হতে পারে কিন্তু। ওকে, তাহলে এবার আমরা চলো ওয়াটার পলিউশন সম্পর্কে জানি। সেদিন আমরা প্রাইমারি কথাবার্তা বলেছিলাম ওয়াটার পলিউশন বলতে, যে কি বলা হচ্ছে যে ওয়াটার পলিউশন ইজ অ্যান এনি কেমিক্যাল অর বায়োলজিক্যাল চান্স, কি বলা হচ্ছে, চান্স ইন দ্য কোয়ালিটি অফ ওয়াটার অর ইটস দ্য কন্টামিনেশন অফ দ্য ওয়াটার, যে কোনোখানেই ওয়াটারই হতে পারে, বডিজ বাই ফিজিক্যাল অর রেডিও অ্যাক্টিভ অর প্যাথোজেনিক সাবস্টেন্স, যে কোনো ফিজিক্যালি মানুষের দ্বারা সৃষ্ট রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স অথবা প্যাথোজেনিক সাবস্টেন্স যে কোনো ভাবেই যদি হয়, তাহলে সেটাকে আমরা ওয়াটার পলিউশন বলছি। অর্থাৎ ওয়াটারের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হলেই আমরা সেটাকে ওয়াটার পলিউশন বলবো। ওয়াটার পলিউশন ইজ দ্য ফর্ম অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অফ ওয়াটার এন্ড ইট রিকোয়ার্স দ্য পলিউটেন্টস আর directly or indirectly discharged into the water bodies without adequate treatment। আমরা পানিকে নোংরা করতেছি, সেই নোংরা পানিটাকে যখন যথোপযুক্ত ট্রিটমেন্ট ছাড়াই ছেড়ে দিচ্ছি কোনো আমাদের ফ্রেশ ওয়াটার বডিতে, এনভায়রনমেন্টে, তখনই সেটা কি ঘটাচ্ছে, আমাদের যে নর্মাল কন্ডিশন সেটার ব্যাঘাত ঘটাচ্ছে, সাবস্টেন্স গুলোর ব্যাঘাত ঘটাচ্ছে, তখনই সেটা ওয়াটার পলিউশন নামে পরিচিত হচ্ছে। ওয়াটার পলিউশন হ্যাজ হার্মফুল ইফেক্ট অন দ্য লিভিং দ্যাট ড্রিঙ্কস অর ইউজেস অর লিভস ইন। আমরা যারা খাই, আমাদের ডায়রিয়া কেন হয়, পানিবাহিত রোগ কেন হয়, পানির কারণে, পানি যদি দূষিত হয়ে যায়। সো অলমোস্ট ইন অল কেসেস এফেক্ট অফ ড্যামেজিং। তারপর পানিতে মাছ মরে যায় অনেক সময়, তোমরা দেখবা অক্সিজেনের অভাব হয়, অর্থাৎ পানি যে কোনো একটা পরিমাণের কারণ হলেই পানিতে যারা বাস করে, পানির উপর যারা নির্ভরশীল, সবাই কিন্তু এফেক্টেড হবে। একটা পপুলেশন হতে পারে, সব। সো সোর্স অফ ওয়াটার পলিউশন সম্পর্কে এখন একটু আমরা আলোচনা করি, যে পানি যেহেতু পলিউটেড হচ্ছে, মানে তার সাবস্টেন্স গুলোর সমস্যার সৃষ্টি হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, বা বাইরে থেকে কোনো সাবস্টেন্স এসে যুক্ত হচ্ছে, সেটাই ওয়াটার পলিউশন। তাহলে এখন চলো ওয়াটার পলিউশন গুলোর কারণগুলো সম্পর্কে জানি, সোর্স গুলো সম্পর্কে জানি, কোথা থেকে ওয়াটার পলিউশনটা হচ্ছে। তো আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এই সোর্সকে, পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স কি? পয়েন্ট সোর্স রিফার্স দ্য পলিউটেন্টস দ্যাট বিং টু এ সিঙ্গেল সোর্স। অ্যান এক্সাম্পল, বলা হচ্ছে যে সরাসরি কোনো সিঙ্গেল সোর্স থেকে যখন এসে পড়তেছে তখন সেটাকে আমরা পয়েন্ট সোর্স বলছি। যেমন এই পাশের চিত্রে তোমরা দেখতেছো যে ইন্ডাস্ট্রি থেকে পচা পানি সরাসরি এসে বা পলিউটেড ওয়াটার সরাসরি এসে নদীতে পড়ছে, একটা সিঙ্গেল সোর্স, তখন সেটাকে আমরা বলতেছি পয়েন্ট সোর্স। Non-point source কি? On the other hand, non-point means the pollutants emitted from a multiple source and contaminated water after rains that travel through several regions may also be considered as a non-point source of pollution। দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন কারণ থেকে পলিউটেড হচ্ছে, পলিউটেড হয়ে পুরোটাই কি কি বলা হচ্ছে যে মেইনস পলিউটেন্টস ইমিটেড ফ্রম মাল্টিপল সোর্সেস। এখানে যেমন একটা সোর্স ছিল, সেখানে কি মাল্টিপল সোর্স থেকে কন্টামিনেটেড হয়ে সেটা আবার ট্রাভেল হয়ে একটা রিজিয়ন বেয়ে চলে আসছে। তার উত্তম উদাহরণ হচ্ছে নদী, যেমন বুড়িগঙ্গা, বিভিন্ন জায়গায় ড্রেনেজ ওয়াটার থেকে শুরু করে ফ্যাক্টরি ওয়াটার সব কিন্তু সেখানে গিয়ে পড়ে, ফলে পানি কি নষ্ট হয়ে গেছে, সেটাকে আমরা নন পয়েন্ট সোর্স হিসেবে বলবো। তাহলে পয়েন্ট সোর্স ভেরি সিম্পল, যখন একটা সিঙ্গেল সোর্স থেকে পলিউটেড হবে তখন সেটাকে পয়েন্ট সোর্স বলবো। কিন্তু যখন প্রচুর পরিমাণে নন পয়েন্ট সোর্স হচ্ছে বিভিন্ন সলিউশন থেকে, বিভিন্ন সোর্স থেকে এসে যুক্ত হবে এবং সেটা ট্রাভেল করে একটা রিজিয়নের মধ্য দিয়ে চলে আসবে, তখন সেটাকে আমরা নন পয়েন্ট সোর্স বলছি। এই দুটো সোর্স। এখন আসি কি কি ধরনের পলিউশন হতে পারে পানিতে, টাইপস অফ ওয়াটার পলিউশন। সো আমরা একটু আলোচনা শুরু করি যে কি কি ধরনের পলিউশন হতে পারে। প্রথমত নিউট্রিয়েন্টস পলিউশন। নিউট্রিশন বেশি হয়ে যাচ্ছে বা নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এরকম দেখো সাম ওয়াটার ফার্টিলাইজার এন্ড সুয়েস, যেটা মল আর কি, সুয়েস কন্টেইন হাই লেভেলস অফ নিউট্রিয়েন্টস, বাড়ির গৃহস্থলীর আবর্জনা, এরা কি করছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস গ্রহণ থাকছে, মানে কন্টেইন করে,
and they in top of the water in bodies they are encourage algae and weed growth in the water, and this will make the water undrinkable, even clog filter. And too much algae will also close up the oxygen in water and other organism will oxygen starvation. দেখো starvation আমাদের যে প্রচুর পরিমাণে যখন পানিতে কি থাকছে, আমরা নিউট্রিয়েন্ট পদার্থ বলছি, খাদ্যের পরিমাণ বলছি, তখন পানিতে কি জন্মাবে? সে শ্যাওলা জন্মাবে। শ্যাওলা তোমরা দেখো না পানির নিচে মাঝে মাঝে বড় বড় শ্যাওলা জন্মায়, এই শ্যাওলাগুলো কি করবে? পানিতে অবস্থিত অক্সিজেনটাকে নিউট্রিয়েন্ট পেলে শ্যাওলা জন্মাবে। শ্যাওলা পানিতে অবস্থিত অক্সিজেন গুলোকে কি কনজাম করবে, কনজাম করলে খেয়ে ফেললে কি পানিতে যারা বাস করে যে সমস্ত পশু পাখি প্রাণী তাদের পরিমাণ কমে যাবে, অক্সিজেনের পরিমাণ, ফলে তারা হ্যাম্পার হবে, তারা মরে যেতে পারে। তো বিশেষ করে দেখবা পুকুরে, গ্রামের পুকুরে সাধারণত নিচের দিকে শ্যাওলা জন্মে বা বড় বড় গাছের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছি নিউট্রিয়েন্টস পলিউশন। অর্থাৎ পানিতে যে পরিমাণে নিউট্রিয়েন্টস থাকার কথা ছিল তার যদি বেশি পরিমাণে হয়, তাহলে কি শ্যাওলা থেকে শুরু করে নানা শ্যাওলা এলগি যা আছে জন্মগ্রহণ করবে, পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে, পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে, সেটাকে আমরা নিউট্রিয়েন্টস পলিউশন বলছি। সেটা কেন হয়? যেমন ফার্টিলাইজারের কারণে হয়, সুয়েজ এর কারণে হয়, সুয়েজ লাইনের কারণে হয়, এই আর কি মোটামুটি যখনই নিউট্রিয়েন্টস এর পরিমাণ বেশি হবে। ওকে, নাও এখন যদি কথা বলি সারফেস ওয়াটার পলিউশন। এক ওয়াটার সারফেস ওয়াটার পলিউশনটা কি জিনিস? যে when সারফেস ওয়াটার ইনক্লুডস ন্যাচারাল ওয়াটার ফাউন্ড ইন দ্য আর্থ সারফেস, আমরা যেমন নদী নালা খাল বিলে যেগুলো দেখি, যে হাজার্ডাস সাবস্টেন্স কামিং ইনটু কন্টাক্ট উইথ দ্য সারফেস ওয়াটার ডিসলভিং অর মিক্সিং ফিজিক্যালি উইথ দি ওয়াটার ক্যান বি সারফেস ওয়াটার পলিউশন। মনে করো যে কোনো ভাবেই হয়, বিশেষ করে যেহেতু যেমন কলকারখানাগুলো যখন কি আমাদের এদিকে, বিশেষ করে যখন মনে করো একটা পুকুর, একটা পুকুরে একটা যদি কোনো কিছু পচা পানি ছেড়ে দাও বা কোনো কিছু রাখো, তাহলে কি সারফেস ওয়াটার, সেই ওয়াটারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা সারফেস ওয়াটার পলিউশন বলছি। নেক্সট, অক্সিজেন ডিপ্লেটিং সাবস্টেন্স বলা হচ্ছে যে ওয়াটার বডিজ হ্যাভ মাইক্রো অর্গানিজম এন্ড দিস ইনক্লুড এরোবিক এন্ড এনারোবিক অর্গানিজম, অক্সিজেন ছাড়া অক্সিজেন সহ। হোয়েন টু মাচ বায়োডিগ্রেডেবল ম্যাটার আর কি বলা হচ্ছে and int of the water it encourages the microorganism growth and they use up more oxygen in the water, and if oxygen is depleted aerobic organism die and anaerobic organism grow more to produce harmful toxins such as ammonia and sulfides। দেখো সৃষ্টিকর্তা এমন ভাবে পৃথিবী তৈরি করেছে যে সবটার সাথে সবটার একটা সিস্টেম রয়েছে। তো আমাদের পানিতে যখন কি পরিমাণ, আমাদের দুই প্রকার ব্যাকটেরিয়া বা অর্গানিজম বাস করে, এরোবিক এবং অ্যানারোবিক, অক্সিজেন সহ বাঁচে, অক্সিজেন। তো পানিতে যখন প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হবে, তারা কি করছে, কিছু ব্যাকটেরিয়া আছে যারা প্রচুর পরিমাণে অক্সিজেন কনজাম করে নিবে, ফলে যারা অক্সিজেন ছাড়া বাঁচে না তারা মারা যাবে। মারা গেলে সেখানে কি হবে, যারা অক্সিজেন ছাড়াই বাঁচে তাদের পরিমাণ বেড়ে যাবে এবং সেখানে কি টক্সিন উৎপন্ন করবে। সো অক্সিজেন ডিপ্লেটিং সাবস্টেন্স, অর্থাৎ অক্সিজেন ডিপ্লেট করবে, পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটা থাকবে না। গ্রাউন্ড ওয়াটার পলিউশন, নিচের দিকে, when humans applied pesticides and chemical to the soil they are washed deep into the ground and rainwater and gets underground water causing pollution, and that means when deep oil বা deep oil যখন আমরা করব, bore holes get water from underground, it needs to be checked for the ground water pollution। ওই যে কথা বললাম, যখন মাটির নিচ থেকে আমরা কি পানি তুলবো কোনো কিছু দিয়ে, যেমন নলকূপ হতে পারে, শ্যালো মেশিন হতে পারে, তো ডিপ টিউবওয়েল হতে পারে, তখন কি এই ওয়াটারটাও কিন্তু পলিউটেড হয়ে যাবে। ওকে, মাইক্রোবায়োলজিক্যাল পলিউশনটা কিরকম দেখো। ইন মেনি কমিউনিটিস ইন দ্য ওয়ার্ল্ড পিপল ড্রাঙ্ক আনট্রিটেড ওয়াটার। আমরা জানি এখন পর্যন্ত অনেক প্রদেশে অনেকেই আছে যারা পান করে। সামটাইম আগে তো এরকমই ছিল, বড় বড় পুকুর ছিল কি জন্য? খাদ্য পানীয়। আগে আমরা রাজা প্রজাদের গল্প শুনেছি যে পানির অভাব, সেজন্য এই পুকুর কাটা হলো, ওই পুকুর কাটা হলো। হ্যাঁ, সামটাইম দেয়ার, এখন না হয় টিউবওয়েল এসেছে, নিচ থেকে পানি তুলি। সামটাইম দেয়ার ইজ এ ন্যাচারাল pollution caused by the microorganism like viruses, bacteria, protozoa, etc. This natural pollution can causes fish and other water life to die. They can also serious illness human and drink to such water. যেমন কুয়ার পানি খেত মানুষ আগে, তো এই কুয়ার পানি মাঝে মাঝে মাইক্রোবিয়াল পলিউটেড হয়ে যায়। সাসপেন্ডেড ম্যাটার কি বলা হচ্ছে? সাম পলিউটেন্ট সাবস্টেন্স পার্টিকেল এন্ড কেমিক্যাল নট ইজিলি ডিসলভ ইন ওয়াটার। This kind of material is called particulate matter. Some suspended polluted later settle under the water body and this can harm even kill aquatic life। দেখো আমাদের পানিতে কি অনেক সাবস্টেন্স থাকে যারা কিছু ভেসে বেড়ায়, কিছু ডিসলভ হয়ে যায়। তো এই ধরনের ম্যাটার গুলোকে আমরা সাসপেন্ডেড ম্যাটার বলছি, যে এটা পরবর্তীতে পানিতে ডুবে যায় এবং ওয়াটার বডিজ এর সাথে এমন কিছু সম্পর্ক সৃষ্টি করে যাতে অ্যাকোয়াটিক লাইফ মারা যায়।
কেমিক্যাল ওয়াটার পলিউশন। তো আমরা যেটা বলছি যে পানিতে যখন আমরা প্রচুর পরিমাণে কেমিক্যাল দিব তখন সেটাকে কেমিক্যাল পলিউশন বলা হচ্ছে। বিভিন্ন ইয়ে থেকে, যেমন কলকারখানা থেকে যখন আমরা কি দিচ্ছি, তারপর আমরা ইনসেক্টস ইউজ করছি, সো তখন এই ওয়াটার বডিজটাকে আমরা কেমিক্যাল ওয়াটার পলিউশন বলছি। অয়েল স্লিপেজ। অয়েল স্লিপেজটা কি বলা হচ্ছে যে দেখো, আমরা বলি না ট্যাঙ্কার ফেটে গেছে, ডুবে গেছে। তো এই যে আমরা যেটা জীবাশ্ম জ্বালানি বা তেল তুলে আনতেছি, বা সেগুলো যখন কি করা হচ্ছে, হঠাৎ করে আমাদের সাগরে বাস্ট হয়ে যাচ্ছে বা তেল ছড়িয়ে পড়তেছে, তখন তোমরা এর দুই একটা ডকুমেন্টারি দেখে থাকবা হয়তো, কিসে, ডিসকভারিতে, যে পাখির গায়ে বা যে সমস্ত জলজ প্রাণী পানিতে থাকে আবার ডাঙ্গে থাকে, তাদের গায়ে অয়েল লেগে গেছে বা তেল লেগে গেছে, বা তেল কিন্তু পানির সাথে মিশে না, সেটা কিন্তু ভাসমান অবস্থায় থেকে যায়। তো সেই তেলটা কিন্তু তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফিশ থেকে শুরু করে যারা এটাকে ড্রাঙ্ক করে বা এর নিচে বাস করে, সেটা কিন্তু সমস্যা হয়ে যায়, এবিলিটি টু ফ্লাই থাকে না। তো এই ধরনের সাধারণত পলিউশন গুলো হয়ে থাকে পানির। ওকে, এবার আসি, সাধারণত এই ধরনের পলিউশন গুলো কেন হয় বা কারা এই ধরনের পলিউশন গুলো ঘটায়, তার পলিউটেন্টস গুলি কি? পলিউটেন্টস গুলি কি মানুষই তো ঘটায়, কিন্তু কিভাবে, কোন কোন সাবস্টেন্সের মাধ্যমে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, আমরা সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন অর্গানিক পলিউটেন্ট, এর ভিতরে তারপর নিউট্রিয়েন্টস এন্ড এগ্রিকালচার রান অফ, প্যাথোজেন, সাসপেন্ডেড সলিডস এন্ড সেডিমেন্টস, ইনঅর্গানিক পলিউটেন্টস, থার্মাল পলিউশন এন্ড রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস রয়েছে। তো আমরা নর্মালি দেখব কি বলছে। অর্গানিক পলিউটেন্টস। অর্গানিক পলিউটেন্টস কারা? বলা হচ্ছে যে অর্গানিক পলিউটেন্টস মানে অর্গানিক সাবস্টেন্স ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমত অক্সিজেন ডিপ্লেটিং সাবস্টেন্স। একটু আগে যে কথাটা বললাম, যে পানিতে যে অক্সিজেনের পরিমাণ থাকার কথা, সেই পরিমাণ অক্সিজেন যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে অক্সিজেন ডিপ্লেটিং, অক্সিজেন ডিপ্লেকশন বলছি। এবং সেটার সাবস্টেন্স গুলি কারা কি জন্য ঘটাচ্ছে, যে আমরা একটু দেখি। প্রথমেই আমরা তখন কিন্তু জানলাম যে প্রচুর পরিমাণে যদি অ্যারোবিক বা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, অ্যালগির সৃষ্টি হয়, তারা কি করবে, পানির অক্সিজেনটাকে কনজার্ভ করে নিবে, যার ফলে পানিতে যে সমস্ত অ্যাকোয়াটিক লাইফ আছে তারা কিন্তু বাঁচতে পারবে না। সো the wastewater such as domestic and municipal wastewater from food processing industry, canning industry, slaughterhouse, মুচি আর কি, paper and pulp tanneries, breweries, distillers, etc. have considerable concentration of biodegradable organic compounds, either suspended, colloidal, dissolved in the foam, and wastewater undergo degradation and decomposition by bacterial activity. The dissolved oxygen available in water body will consume in aerobic oxidation and organic matter present in the wastewater, hence the depletion. অর্থাৎ মানে কি, মানে হচ্ছে প্রচুর পরিমাণে যখনই তোমরা বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স গুলোকে পানিতে ফেলে দিবা, পানিতে পচে যাবে, পচে গেলে কি লাগে, ব্যাকটেরিয়া লাগে। সেই ব্যাকটেরিয়া গুলো যখন পানি অক্সিজেনকে কনজার্ভ করবে, তখন পানিতে কিন্তু যত, তুমি এরকমটা মনে করতেছো যে পানিতে যত বেশি পচে যাবে তত ভালো, অর্থাৎ পচে গেলে যত বেশি পচাইতে হবে তত বেশি কিন্তু ব্যাকটেরিয়া লাগবে, তত বেশি কিন্তু অক্সিজেনের দরকার। তার মানে কি, পানিতে অক্সিজেনের পরিমাণটা কমে গেল। সো এই নিউট্রিয়েন্টস ম্যাটার গুলো কিন্তু কমিয়ে ফেলে। এরপরে রয়েছে সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড, যেটাও কিনা এর জন্য কাজ করে। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন আমাদের ডিটারজেন্ট, দৈনন্দিন জীবনে ডিটারজেন্ট, কিছু পেইন্ট ইউজ করি, তারপর ফার্মাসিউটিক্যালস থেকে কি বলা হচ্ছে যে সিনথেটিক অর্গানিক কম্পাউন্ডস আর অলসো লাইকলি টু enter the ecosystem through the various man-made activities such as production. This compound key slippage during transportation, use of different application, and include synthetic pesticides, synthetic detergent, food additives, etc. এবং different types of organic compounds, যেটা volatile organic compounds উড়ে যায়, যেমন স্প্রিট। The most of these compounds are toxic and biorefractory organs, and their resistance to microbial degradation and even concentration of some of these traces make the water unfit to different uses. And detergent can make foams and volatile substance make causes explosions of the sewer. অর্থাৎ এই সমস্ত ম্যাটার গুলো গেলে তখন কি, পানির যে স্বাভাবিক গতি বা স্বাভাবিক যে অবস্থা বা স্বাভাবিক যে ক্ষমতা সেটা থাকে না, এবং সেটা মাঝে মাঝে ইকোসিস্টেমকেও আমাদের কি নষ্ট করছে। যেমন এক্সপ্লোশন ঘটাচ্ছে সুয়ার্সের, ফোম, ভোলাটাইল সাবস্টেন্স। এছাড়াও পরবর্তীতে আমরা অয়েল সম্পর্কে এখনই কথা বললাম, যে দিস অয়েলটা কি, আসলে অয়েলটা তো আমাদের বিভিন্ন ফসিল জাতীয় মিল, যেমন আমাদের কি বলা হয়ে থাকে যে আমরা কি তাহলে আমাদের পূর্বপুরুষদেরই পড়ছি। যেমন এই ন্যাচারাল অয়েলটা কি বিভিন্ন জীবাশ্ম জ্বালানি মানে কি বিভিন্ন হাজার হাজার বছর আগে যে সভ্যতা ছিল সেটা কি পড়েছে, মাটির নিচে চাপা পড়েছে। মাটির নিচে চাপা পড়ার ফলে সেখান থেকে যে এক্সট্রাকশনটা একখানে জড়ো হয়েছে,
সেটাকে আমরা বলতেছি তেল বা ওয়েল। তাহলে তো আমাদের আগেও আমরাও তো আজকে এরকম একটা ভয়ঙ্কর প্রলয় হয়ে যেতে পারে বা ভয়ঙ্কর সমস্যা দুর্যোগ সৃষ্টি হয়ে যেতে পারে যে সবাই একখানে চাপা পড়ে গেলাম, তো সেই ক্ষেত্রে তো এরকমটাই হবে। সো দিস অয়েল প্রোডাক্ট কি মিলিয়নস অফ ইয়ার ধরে আমরা ইউজ করছি, যেটা কিনা আমাদের পানিতে গেলে পানির সাথে মিশে না, পানিকে কি করছে, দূষিত করছে, এবং হাইড্রোকার্বন আন্ডার দ্য ব্যাকটেরিয়াল অ্যাকশন, বায়োডিগ্রেডেশন রেট অফ ডিফারেন্ট অয়েল এটসেট্রা। এরপরে যদি দেখি আমরা এই যে ছবি একটা পাশে দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে দেখো যে পানির কি পরিমাণ ছড়িয়ে গেছে। হুম, প্যাথোজেন্স। প্যাথোজেন্সটা কি একটু জানতে হবে, যে প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম এন্টার ইনটু দ্য ওয়াটার বডি থ্রু দ্য sewage discharge as a major source of through the wastewater from industries like slaughterhouse, various bacteria and causes and borne diseases and such as cholera, typhoid, dysteny, polio etc. দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। আমরা কিছুদিন আগে ফেসবুকে ডায়রিয়ার একটা দেখেছিলাম বোধহয়, যে একজন ব্যক্তি কি করেছে, পায়খানা করেছে একটা খালের ধারে বা নদীর ধারে, সেই পানি আবার কি হয়েছে, বয়ে যাচ্ছে চারিদিকে, সেটাতে আবার অনেকেই খাচ্ছে, অনেকেই নিয়ে যাচ্ছে, নানা কাজে ইউজ করতেছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে কি একটা কমিউনিটি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটাকে আমরা প্যাথোজেন্স বলছি। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যখন আমাদের ওয়াটার পলিউশন করবে, সেই সমস্ত কারণ বা পলিউটেন্টস গুলোকে আমরা প্যাথোজেন্স বলছি। তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ। এরপরে যদি আসি যে নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস এর কারণে যেটা হয়, প্রথম কথা বলেছি তোমাদের যে দেখো কি পরিমাণ অ্যালগি জন্মগ্রহণ করেছে, বা এই ধরনের অবস্থা যখন সৃষ্টি হবে, মানে পানিতে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য আছে। দেখো এই যে নিউট্রিয়েন্টস গুলি কিন্তু পলিউটেন্টস। এই নিউট্রিয়েন্টস গুলি কথা থাকে এগ্রিকালচার রান অফ, মনে করো তুমি পানি সার দিয়েছো জমিতে, সার দেওয়ার পর সেটা ধুয়ে চলে গেছে, ওয়াটার ফ্রম ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি এন্ড সুয়েজ কন্টেইন সাবস্টেন্সিয়াল কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন এন্ড ফসফরাস। এগুলো আমরা সাধারণত সবাই দেই আমাদের গ্রামে যারা বাস করি বা অনেকেই। This water supply nutrients plants and maybe stimulate growth of the algae and aquatic weeds of receiving wastewater, and কি the value of the water body is degraded in long run এটসেট্রা। সো এখানে যে ব্যালেন্সটা থাকবে অক্সিজেনের, সেটা থাকবে না, অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে, নর্মাল যে ব্যালেন্স বা একুয়াটিক লাইফের যে ব্যালেন্স সেটা ব্যাহত হবে নিউট্রিয়েন্টস এর কারণে। ওকে, সাসপেন্ডেড সলিড এন্ড সেডিমেন্টেশনস। দেখো কিছু ছবিতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সাসপেন্ডেড সলিডটা যখন আমরা যখন বৃষ্টি হয় বা বন্যা হয়, তখন দেখবে প্রচুর পরিমাণে মাটি ধুয়ে চলে যায়। হ্যাঁ, মাটি ধুয়ে চলে গিয়ে আমাদের যেমন এখন বঙ্গোপসাগরে কি দ্বীপ জন্মেছে, অর্থাৎ নদীতে যেমন যে পলি পড়ে যায়, চর পড়ে যায়, বলা হচ্ছে যে দিস comprise of sleet and sand and minerals eroded from the land, and this appear in the water and through the surface runoff during the rainy season and through the municipal sewers. This can be lead to the siltation and reduce the storage capacity of the reservoir. তলানিতে যদি জমে যায় নদীতে, যেমন presence of the suspended solid can block the sunlight penetration in the water, and দেখো পানিতেও কিছু সাসপেন্ডেড সলিড থাকতে পারে, ঘোলা দেখায় না, ঘোলা এই জন্য কিন্তু ঘোলা দেখায়, যেটা কিনা পানিতে সূর্যের আলো পৌঁছাতে বাধাগ্রস্ত করে। And deposition of the solid and consistent stretch of the stream and ocean bottom can impair in normal aquatic life etc etc. যদি এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, যে তাহলে কি হচ্ছে, আমার পানির যে যদি সূর্যের আলো না পৌঁছায়, তাহলে একুয়াটিক লাইফ কি হচ্ছে, আমার ডিস্ট্রয় হচ্ছে বা একুয়াটিক লাইফ হাম্পার হচ্ছে। তো এই হচ্ছে এরা দূষক। তারপরে যদি আমরা বলি ইনঅর্গানিক পলিউটেন্টস, ইনঅর্গানিক পলিউটেন্টস আমরা জানি ফ্যাক্টরি থেকে আসে, বিভিন্ন ডিসচার্জ থেকে, তারপর আমাদের সুয়ার্স যে টয়লেটের লাইন সেখান থেকে, বা গৃহস্থলীর যে পচা পানির লাইন, সারাদিন ধোয়া মোছার কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর লাইন, সবগুলোই কিন্তু ইনঅর্গানিক পলিউটেন্টস। হ্যাঁ, অর্গানিক ম্যাটেরিয়াল এন্ড ওয়াটার বডি এটসেট্রা। যদি তারপরে আসে থার্মাল পলিউশন, থার্মাল পলিউশনের সংজ্ঞাটা একটু এরকম যে থার্মালি আমরা যখন কি করছি, যে মনে করো কোন একটা ফ্যাক্টরি থেকে, এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে গরম যে ইয়েটা আছে, পানিটা আছে, সেটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। সো এখানে কি তখন পানিটা গরম হয়ে যাচ্ছে, এবং এখানে যে একুয়াটিক লাইফ, এখানে যে প্রাণী অণুজীবগুলি বাস করে, তারা কিন্তু মারা যাচ্ছে। ফলে সেখানে পানিটা দূষিত হলে সেই পানিটা কিন্তু আবার রিকভার করছে না, কারণ সেই পানিতে যে সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলো থাকার কথা ছিল তারা কিন্তু থাকছে না, তারা কিন্তু গরমের জন্য মরে যাচ্ছে। সো আস্তে আস্তে তখন কি এটাও পলিউশন ঘটাচ্ছে। সো বিশেষ করে পারমাণবিক চুল্লি বা এই ধরনের জায়গাতে প্রচুর পরিমাণে গরম পানি ডিসচার্জ করা হয়। সো দিস ইজ ভেরি মাচ হার্মফুল ফর আওয়ার এনভায়রনমেন্ট। নেক্সট, রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস। উই নো অ্যাবাউট দ্য রেডিও অ্যাক্টিভ, আমরা সবাই জানি পারমাণবিক ইয়ের কথা, হিরোশিমা নাগাসাকি। সো দিস রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আস মাচ মোর ডেঞ্জারাস ফর আস এন্ড হিউম্যান ম্যানকাইন্ড। তো এগুলো কোথা থেকে আসতে পারে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলা, যেমন কোথা থেকে, চুল্লি থেকে, পারমাণবিক চুল্লি থেকে, তারপরে হচ্ছে যে মাইন থেকে। হ্যাঁ,
তারপরে সেটা ডিসচার্জ থেকে, এখানে আমরা যদি দেখি যে মাইনিং এন্ড প্রসেসিং গ্রুপস ইউজ ইন রিসার্চ, এগ্রিকালচার, মেডিকেল এন্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটাল। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ডিসচার্জ ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস এটসেট্রা। সো নিউক্লিয়ার ওয়েপন্স থেকেও হতে পারে, বা এই ধরনের যে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা এগুলো থেকেও হতে পারে। রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস, রেডিও অ্যাক্টিভ পলিউশন, রেডিয়েশন এর প্রভাব আমরা জানি, আমরা বিশ্বযুদ্ধের সময় শুনেছি, বা তার প্রভাব আজও পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, মেজারমেন্ট অফ দ্য ওয়াটার পলিউশন। নাও এতক্ষণ ধরে আমরা পলিউটেন্ট সম্পর্কে জানলাম, এরপরে আমরা চলে যাব রেডিও মেজারমেন্ট অফ দ্য ওয়াটার পলিউশন। আমরা কিভাবে এটাকে পলিউশনটাকে মেজার করব, যে কোন পানিটা কতখানি দূষিত হয়েছে নাকি কতখানি দূষিত হয় নাই, সেটা মেজার করার জন্য কি বলা হচ্ছে যে ওয়াটার পলিউশন মে বি অ্যানালাইজ থ্রু the several broad categories of method: physical, chemical and biological, and most involve collection sample for a special analytical test. Some methods will be conduct in situ without sampling as a temperature. দেখো বিভিন্ন পানির ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন প্যারামিটারস থেকে কিন্তু আমরা পানিকে টেস্ট করতে পারবো, আমরা যে কোনো প্যারামিটারস গুলোকে ফিজে নিতে পারি। যেমন ফিজিক্যাল টেস্টিং এর ক্ষেত্রে আমরা কি বলছি, যে কমন ফিজিক্যাল টেস্ট অফ ওয়াটার ইনক্লুড টেম্পারেচার, সলিড কনসেন্ট্রেশন এটসেট্রা। অর্থাৎ একটা পানি নিয়ে আসলাম, সেখানে টোটাল ডিজলভের সলিডের পরিমাণ কত, সেখানে টেম্পারেচার কত, দিস ইজ ডন এট দ্য ফিজিক্যাল টেস্টিং। কেমিক্যাল টেস্টিংটা কি, যখন আমরা একটা পানির ভিতরে তার বিওডি পরিমাণ কত, সিওডির পরিমাণ কত সেগুলো মাপবো, তখন সেটাকে আমরা কেমিক্যাল টেস্টিং বলছি। যদি বিওডির পরিমাণ বেড়ে যায় মানে কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে, মানে সেখানে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা আছে, সেই ময়লা আবর্জনাগুলোকে খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার প্রয়োজন, সেই ব্যাকটেরিয়াগুলোর জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন। সো দিস ইজ নোন এজ দ্য কেমিক্যাল টেস্টিং। এন্ড সো অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে মানে সেখানে পানি দূষিত হয়েছে। সো এটা থেকেও আমরা বুঝতে পারবো যে কোন পানিটা কিরকম দূষিত হয়েছে। এছাড়াও বায়োলজিক্যাল টেস্টিং কিছু রয়েছে, যে প্লান্ট বিভিন্ন প্রকার যে সেখানে পানিতে যে সমস্ত জীব বস্তু বাস করার কথা সেই বস্তুগুলো আছে কিনা। তোমরা অনেকেই লক্ষ্য করবো এখন আমাদের গ্রামে কিন্তু বিভিন্ন প্রকার মাছের পরিমাণ কমে গেছে, যে আমরা আগে যেরকম মাছ পাওয়া যেত সেরকম মাছ পাওয়া যাচ্ছে না, বা আগে একটা প্রজাতি ছিল এখন সেটা বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু পানি দূষণের কারণ, এবং দিস ইজ নন এজ দ্য বায়োলজিক্যাল টেস্টিং। যখন আমরা এই ধরনের কোনো কিছুকে টেস্ট করব, যেমন কপাট, আমাদের কপিপট, আমরা যে কপাট আমরা যেটা পাবো, এবং কাস্টেশন যেটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেগুলো যদি না পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু বায়োলজিক্যাল টেস্টিং এর প্যারামিটারস হিসেবে আমরা আলোচনা করতে পারি। টেস্টিং গেল, আমরা কন্ট্রোল দিয়ে শেষ করব, একটু ধৈর্য ধরো। সো কন্ট্রোল অফ দ্য ওয়াটার পলিউশন, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এতক্ষণ ধরে আমরা ওয়াটার পলিউশন কি, কন্ট্রোল, এখন কন্ট্রোল সম্পর্কে একটু জানবো। যে মিউনিসিপাল ওয়াটার ট্রিটমেন্ট, প্রথমত আমাদের যে মিউনিসিপাল ডেইলি গৃহস্থালির যে বজ্র পানিটা আছে সুয়ারেজ থেকে লাইন থেকে সবগুলোকে কি করতে হবে, একটা ওয়েল অর্গানাইজড ভাবে ট্রিটমেন্ট করে ছেড়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পানিটা প্রতিদিনই তো দূষিত হচ্ছে। অন স্যানিটেশন, আমরা স্যানিটেশনের যে অবস্থা, আগে তো মানুষ বাইরেই খোলা মাঠেই কাজ সারতো, যাই হোক এখন টয়লেট হয়েছে, কিন্তু অনেকের পিট টয়লেট আছে যেটা সরাসরি, যেটা স্বাস্থ্যকর নয়। এ ধরনের অন স্যানিটেশন ব্যবস্থা সৃষ্টি করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, আদারওয়াইজ এটার কোনো সমাধান নেই, এবং সেটা অবশ্যই কার্যকর থাকতে হবে। কিছু কিছু ফ্যাক্টরির মতো চালাইলাম, 2 দিন পর কিছু গোবর দিলাম, কিছু ইউরিয়া দিলাম, তারপর ছেড়ে ফালাই দিলাম, তাহলে কিন্তু হবে না। অ্যাকচুয়াল এবং অ্যাকুরেট ওয়াটার কোয়ালিটি মেইনটেইন করে দেন সেটাকে ডিসচার্জ করতে হবে। এগ্রিকালচার ওয়াটার ট্রিটমেন্ট, আমাদের দেখো বেশি বেশি এই ধরনের ইয়ে করা যাবে না, কীটনাশক স্প্রে করা যাবে না। তারপর এখানে অনেকগুলি কথা আছে, যেমন সেডিমেন্ট, সয়েল লস, ওয়াস্ট অফ দ্য ফিল্ড লার্জেস্ট সোর্স অফ এগ্রিকালচার পলিউশন। তো আমাদের পানি কিন্তু মাটি ধুয়ে চলে যায়, সেজন্য সেটাও কিন্তু পানিকে দূষিত করছে। সেটার জন্য আমাদের কি, যেমন মালচিং করতে পারি, যে ওই কোনো সাব যেখানে ধুয়ে যাচ্ছে সেটার উপরে অনেকগুলো খড় বা কোনো কিছু খড়কুটা দিয়ে, অর্থাৎ সেখানে যেন ধুয়ে না যায়। তারপর বিভিন্ন প্রকার প্লান্ট ইউজ করতে পারি, যেমন বাদ দিতে পারি, বাদ দিয়ে সেখানে গাছ ছোট ছোট করতে পারি। তারপর ক্রপ রোটেশন, বিভিন্ন প্রকার একই ধরনের সব ফসল চাষ না করে বিভিন্ন প্রকার ফসল চাষ করতে পারি। তারপর যে কি বলা আছে রিপ্রেশন বাফার, অর্থাৎ দেখো তো আমাদের সবার এলাকায় কিন্তু এরকম ক্যানেল বা নালা রয়েছে, তো সেই ক্যানেল নালায় কিন্তু প্রচুর পরিমাণে যদি আমরা গাছ লাগাই এবং এই ধরনের উদ্ভিদ লাগাই, তাহলে কিন্তু পানি যেটা আসবে বা ল্যান্ড গুলি ভাঙবে না, এবং পানি মাটিগুলো ধুয়ে যাবে না। ঠিক আছে, সো দিস ইজ উই শুড কনসার্ন অ্যাবাউট দ্য ওয়াটার ট্রিটমেন্ট ইন এগ্রিকালচার। এখানে আমাদের যেটা করতে হবে, যে প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করা যাবে না, সার ইউজ করা যাবে না, সেই ম্যাটার গুলো দেখতে হবে।
ওকে, ইরোশন এন্ড সেডিমেন্টেশন কন্ট্রোল অফ দ্য কনস্ট্রাকশন সাইটস এর ক্ষেত্রে দেখো অনেক দেশে আমাদের কি করছে, যেমন ঘাস লাগাচ্ছে, হ্যাঁ, আবার অনেকেই বেড়া দিতেছে, ঠিক আছে, এরকম মালচিং করতেছে, অথবা অনেকে এরকম সেডিমেন্টেশন বেসিন করতেছে। মানে করো যে তোমার বাড়ির সামনে যেখান থেকে পানি আসবে সেখানে একটা গর্ত করে রাখছো, অর্থাৎ মাটিগুলো এসে সেখানে জমা হচ্ছে। সো বলা হচ্ছে যে সেডিমেন্টেড ফ্রম কনস্ট্রাকশন সাইট এন্ড ইট ইজ ম্যানেজ ইনস্টলেশন অফ ইরোশন কন্ট্রোল, সেডিমেন্টেশন কন্ট্রোল, discharge of the toxic chemical, all supervision can be control plants, etc. কন্ট্রোল অফ আরবান রান অফ, আরবান রান অফ যেটা আমাদের ধুয়ে চলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখো এরকম ইনফিল্ট্রেশন বেসিন আমরা তৈরি করতে পারি, যেখানে পানিটা, দেখো আমাদের পানির গতি যত বেশি হবে তত ভেঙে চুরে চলে যাবে। সো এই ভেঙে চুরে চলে যেন না যায় সেজন্য এরকম বেসিন তৈরি করতে পারি, যেখানে পানিটা প্রাইমারি ভাবে এসে জমা হয়ে তারপর আস্তে আস্তে চলে যাবে। এরকম ওয়েটল্যান্ডের সৃষ্টি করা যেতে পারে, যেখানে পানিটা থেকে অর্থাৎ গতি প্রাপ্ত হবে না। তারপর এখানে বায়ো রিটেনশন আমরা বলতে পারি, যে আমরা দেখো অনেকেই আমাদের পুকুর পার ভেঙে যায় বা নদীর ধার ভেঙে যায়, সেজন্য কিন্তু আমরা সেখানে কি লাগাই, ওই যে বড় বড় ঘাস লাগাই, তোমাদের কি বলে আমি জানি না, সেই ঘাসগুলো লাগানোর ফলে কি হয়, এই পাড়টা ঠিক থাকে। তারপর বায়ো রিটেনশন এরকম কিছু পন্ড তৈরি করা হয়, যেখানে পানিটাকে প্রথমে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু সেটার রান অফটা হবে না, বা স্ট্রম ওয়াটার বা ওয়াটারের যে গতিটা সেটা কিন্তু হবে না। আমরা জানি যে বন্যার সময় আমরা দেখি যে কি পরিমাণ ওয়াটারের গতি বা এবং সবকিছু ধুয়ে নিয়ে চলে যায়। এই ছিল আজকের লেকচার। আমরা এখন একটু সামারিতে চলে যাব, তারপর আমি তোমাদের কোশ্চেন আনসার দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। সো নাও আমরা সামারিতে চলে যাব। সামারিতে চলে গেলে আমাদের প্রথমে যেটা ছিল যে ওয়াটার কাকে বলে, নরমালি ওয়াটার বলতে যেটা বোঝাচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে কনস্টিটিউয়েন্ট বা ম্যাটার পদার্থ, সেটা বিভিন্ন রূপে থাকতে পারে, লিকুইড, কঠিন, শিশির, এক্সেট্রা, বিভিন্ন ভাবে থাকতে পারে, এবং সেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করছি এবং সেটাকেই সবচেয়ে বেশি পলিউটেড করছি। সবচেয়ে শঙ্কার বিষয় হলো আমাদের পানির পরিমাণ খুবই কম, সো এই পানিটাকে আমাদের অবশ্যই চিন্তা করে ব্যবহার করতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে ওয়াটার পানির ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। নেক্সট হলো যে ফিজিক্যাল প্রপার্টিস এন্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দা ওয়াটার, সেগুলো আমাদেরকে জানতে হবে, নাহলে বুঝতে পারবো না যে কি কি কিভাবে পলিউটেড হচ্ছে। এরপরে যদি আমরা আসি কেমিক্যাল, অক্সিজেন সবই চলে যায়। এরপরে ওয়াটার পলিউশন সম্পর্কে চলে আসবো, যে ওয়াটার পলিউশন কিভাবে হচ্ছে, যে যখনই আমাদের কোনো রেঞ্জ অর্থাৎ বাইরে থেকে আসছে, ভিতর থেকে আসছে, বা যেভাবে হোক না কেন, যখন হার্মফুল এফেক্ট করছে অ্যাকোয়াটিক লাইফ থেকে শুরু করে পানি যারা ব্যবহার করে, তখনই সেটাকে আমরা ওয়াটার পলিউশন বলছি। তো সোর্স অফ ওয়াটার পলিউশন দুই প্রকার, পয়েন্ট সোর্স, নন পয়েন্ট সোর্স। যখন এক জায়গা থেকে আসবে সেটা পয়েন্ট সোর্স, যখন সেভারাল জায়গা থেকে আসবে সেটাকে আমরা বলতেছি নন পয়েন্ট সোর্স। তো টাইপস অফ পলিউশন আমরা অনেক প্রকার দেখলাম। প্রথমত নিউট্রিয়েন্টস পলিউশন, যখন অনেকগুলো নিউট্রিয়েন্টস আসবে। সারফেস ওয়াটার পলিউশন, অক্সিজেন ডিপ্লেটিং সাবস্টেন্স, অক্সিজেনের অভাব পড়বে, গ্রাউন্ড ওয়াটার পলিউশন। মাইক্রোবিয়াল পলিউশন, মাইক্রোজম বেশি হয়ে যাবে, সাসপেন্ডেড ম্যাটার, অনেক কিছু পানি ঘোলা দেখাবে। কেমিক্যাল ওয়াটার পলিউশন, যখন কেমিক্যাল থাকছে, অয়েল স্প্লেজে যখন অয়েল ছড়িয়ে পড়ছে। বিভিন্ন প্রকার পলুট্যান্ট আমরা জানলাম, পলুট্যান্ট গুলো যেমন অর্গানিক পলুটেন্টস, তারপরে রয়েছে আমাদের প্যাথোজেন্স আমরা সম্পর্কে জানছি, নিউট্রিয়েন্ট সম্পর্কে জানছি, যারা কি সাসপেন্ডেড সলিড এন্ড সেডিমেন্টস, এগুলো আমাদের পানিকে দূষিত করছে। ইনঅর্গানিক পলুটেন্টস রয়েছে। তারপরে রয়েছে থার্মাল পলিউশন, থার্মাল পলিউশনের পরে রেডিও অ্যাক্টিভ পলিউশন, এন্ড দেন মেজারমেন্ট অফ দ্য পলিউশন, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল, অনেক টেস্ট রয়েছে, অর্থাৎ যে কোনো একটা উপাদান টেস্ট করলেই কিন্তু আমরা বুঝতে পারবো সেটার অবস্থা কি। বায়োলজিক্যাল টেস্টিং রয়েছে। এরপরে চলে আসবো আমরা কন্ট্রোলে। কন্ট্রোলের জন্য আমাদের মিউনিসিপাল ওয়াশ ওয়াটার ট্রিটমেন্ট করতে হবে, স্যানিটেশন ঠিক রাখতে হবে, ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার রান অফ ঠিক করতে হবে, করোশন, ইরোশন যা আছে সব ঠিক করতে হবে। আলটিমেট কথা হচ্ছে যে আমাদের কোনোভাবেই যেন ওয়াটারটা দূষিত না হয়, যতগুলো সোর্স আছে সবগুলো থেকেই আমাদের ওয়াটারটাকে সেফ রাখতে হবে। এই ছিল আজকের লেকচার।